শেহবাজ শরীফ বলছেন যে এই চুক্তি স্বাক্ষর হয়ে যাওয়ার পর থেকেই সমস্ত শর্ত লাগু হয়ে গেল, তখনই প্রশ্নটা ওঠে যে এই তিনটি গুরুত্বপূর্ণ শর্তও কি লাগু হয়ে গেল? এই এগ্রিমেন্ট আসলে কিন্তু কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির চুক্তিপত্র নয়। সেখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক তহবিল গঠনের পরিকল্পনা করা হয়েছে। তার মানে কি পুরো টাকাটা মার্কিন যুক্তরাষ্ট্র দেবে না। যে চুক্তি অনুযায়ী বিশ্বে তেলের চাহিদা মিটে যাবে, যে চুক্তি অনুযায়ী ক্রুড অয়েলের দাম কমে যাবে, এখন সেদিকেই লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এটাই একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের বড় সড় ফাঁদ, যেটা ডোনাল্ড ট্রাম্প রূপরেখা তৈরি করে দিয়েছেন। বহু প্রতীক্ষিত ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বিরতি এবং শান্তি চুক্তি স্বাক্ষর হয়ে গেল। এই স্বাক্ষরের মধ্য দিয়েই পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা শুরু হয়ে গেল। অন্তত পাকিস্তানের প্রধানমন্ত্রী, এই শান্তি চুক্তি মধ্যস্থতাকারী পাকিস্তান, তার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টুইটারে তিনি এমনটাই দাবি করেছেন যে এই চুক্তি সই হয়ে যাওয়ার পর থেকেই নাকি মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা বলবৎ শুরু হয়ে গেল। কিন্তু এই শান্তি চুক্তিতে কি রয়েছে? 14টি পয়েন্ট রয়েছে। একটি 1.5 পাতার শান্তি চুক্তি এবং তার মধ্যে রয়েছে 14টি শর্ত, যার মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যে 3টি বিষয়, তার মধ্যে একটি অবশ্যই ইরান এখন থেকে ভবিষ্যতে আর কোনো রকম পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে না। একদিকে ইরান যেমন এই শর্ত পালন করবে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছে থাকা ইরানের যে ফ্রোজেন অ্যাসেট সেটা অবিলম্বে মুক্ত করে দেওয়া হবে এবং একই সঙ্গে ইরানের ওপর থেকে যে সমস্ত যে স্যাংশন মার্কিন যুক্তরাষ্ট্র লাগিয়ে রেখেছিল সেই সমস্ত নিষেধাজ্ঞা তুলে ফেলতে হবে। তাহলে কি এই যখন শেহবাজ শরীফ বলছেন যে এই চুক্তি স্বাক্ষর হয়ে যাওয়ার পর থেকেই সমস্ত শর্ত লাগু হয়ে গেল, তখনই প্রশ্নটা ওঠে যে এই 3টি গুরুত্বপূর্ণ শর্তও কি লাগু হয়ে গেল? তার কারণ এই যে চুক্তিটি হয়েছে সেই চুক্তি কিন্তু ফাইনাল নয়। আমি বারবার বলছি ফাইনাল নয়, কারণ এই চুক্তি অনুযায়ী আগামী 60 দিন আলোচনা চলবে, পর্যালোচনা হবে এবং সেই 60 দিনে তৈরি হবে চূড়ান্ত খসড়া চুক্তির, শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি হবে এই আগামী 60 দিনে। তাহলে এই চুক্তিটি আসলে কি ছিল? বেশ কয়েক মাস ধরেই আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের পোষা গুন্ডা পাকিস্তান এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের একটা শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য লাগাতার অনবরত ইরানকে ঘোল খাইয়ে যাচ্ছে। এই চুক্তিটাও কি সেই ঘোলেরই একটি অংশ, নাকি সত্যি সত্যি এই চুক্তির মাধ্যমে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব? সেই প্রশ্নের উত্তরই খুঁজব আজকের এই এপিসোডে। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে ইরান এগ্রিমেন্ট যেটা হলো সেটা কি আদেও শান্তি নিয়ে আসবে, নাকি এটাই একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের বড় সড় ফাঁদ, যেটা ডোনাল্ড ট্রাম্প রূপরেখা তৈরি করে দিয়েছেন? আর সেই কারণেই আজকের হেডলাইন পিস অর ট্র্যাপ। কেন এই হেডলাইন রেখেছি সেটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই বুঝে যাবেন। দেখুন, গত এপিসোডে আমি আপনাদের দেখিয়েছি যে 14টি পয়েন্ট ধরে এই শান্তি চুক্তির খসড়া তৈরি করা হয়েছে এবং তার মধ্যে সাইন করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তারই মধ্যে সাইন করেছেন ওই একটি কাগজ যেটি G7 মঞ্চে বসে ডোনাল্ড ট্রাম্প, তিনি বুঝতে পারছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইরানের প্রেসিডেন্ট, দুই প্রেসিডেন্ট সাইন করার পর একটি শান্তি চুক্তি বলা হচ্ছে ফাইনাল হয়েছে। কিন্তু আমি যেটা শুরুতে আপনাদের বললাম, আবারও বলছি, এই চুক্তি কিন্তু ফাইনাল নয়। কেন বলছি এটাই আমি আপনাদের এবার বোঝাবো। দ্য হিন্দু করেছে, ট্রাম্প ইরানস প্রেসিডেন্ট সাইন ডিল টু এন্ড এশিয়া ওয়েস্ট এশিয়া ওয়ার। ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট এই ডিলে সাইন করার পর বলছে কি পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধ শেষ হয়ে গেল। সত্যিই কি তাই? শেষ হয়ে গেল। বলছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড ইরানস প্রেসিডেন্ট সাইন এ ডিল অন ওয়েডনেসডে June 17 meant to end the West Asia war
with Tehran agreeing to dilute its enriched uranium in return for large-scale economic relief. এর মধ্যে যে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেটা হাইলাইট করেছে দ্য হিন্দু, এক হচ্ছে ইরান তাদের কথা দিয়েছে এই চুক্তি অনুযায়ী যে তারা কোনো রকম তাদের এনরিচমেন্ট ইউরেনিয়াম, এই যে কর্মসূচি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের, সেটা আর করবে না। তার বদলে ইরানকে দেওয়া হবে একটি ইকোনমিক রিলিফ ফান্ড যার মূল্য প্রায় 300 বিলিয়ন মার্কিন ডলার। এই টাকাটা মার্কিন যুক্তরাষ্ট্র দেবে ইরানকে ক্ষতিপূরণ বাবদ। আর এর এগেনস্টেই ইরান নাকি এই কথা দিয়েছে যে তারা আর কখনো পারমাণবিক কর্মসূচিতে যোগদান করবে না। দেখুন, এই যে সাইনটা হলো এটাই কিন্তু ডিজিটালি হয়েছে, কেউ সম্মুখ সমরে উপস্থিত ছিলেন না। ট্রাম্প ছিলেন G7 মঞ্চে এবং ইরানের প্রেসিডেন্ট ছিলেন ইরানি। এই এমত অবস্থা দাঁড়িয়েই কিন্তু এই চুক্তিটি সাইন হয়েছে। যদিও এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল 19 জুন সুইজারল্যান্ডের জেনেভায়, তাহলে কি সেখানে কিছু আর হবে না? আজ্ঞে না, সেখানেও হবে। দ্য টাইমস অফ ইসরায়েল বলছে যে ইনিশিয়াল US ইরান টক স্টিল সেট টু বি হেল্ড ইন সুইজারল্যান্ড টুমোরো। অবশ্যই তাদের মধ্যে US এবং ইরানের মধ্যে একটা আলোচনা হবে। কবে? আগামীকাল, মানে 19 তারিখ, আফটার ডিল সাইন্ড ইয়েস্টারডে। কখন? যখন 17 তারিখ এই ডিলটি সাইন হয়ে গিয়েছে। এই ডিলের নাম দেওয়া হয়েছে ইসলামাবাদ পিস ডিল। আর সেখানে না ইরানের কারোর ছবি রয়েছে, না মার্কিন যুক্তরাষ্ট্রের কারোর ছবি রয়েছে। দুজনের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, একটা হচ্ছে শেহবাজ শরীফের ছবি, একটা আসিম মুনিরের ছবি, যা দেখে বোঝার উপায় নেই যে এরা আসলে কারা। এরা কি মধ্যস্থতাকারী, না এই দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছিল? সেটা মানে ছাপিয়েছে এমনভাবে ব্যানারটা, যেটা দেখলে এই প্রশ্নটা জাগে। যাই হোক, মূলত আমি আপনাদের সামনে এই হেডলাইনটা রাখার একমাত্রই কারণ যে এইটা বোঝানোর যে এই চুক্তি সাইন হয়ে যাওয়া মাত্রই যে সব কিছু মিটমাট হয়ে গেল তা কিন্তু নয়। সুইজারল্যান্ডে কিন্তু আলোচনা শুরু হচ্ছে 19 জুন। এই কাগজটিকে সামনে রেখেই শুরু হবে আলোচনা। যেমনটা আমি আপনাদের বললাম, গত এপিসোডেই আমি আপনাদের জানিয়েছি যে এই চুক্তিতে যে 14টি শর্ত রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই 14টি পয়েন্ট আসলে কি কি। যারা সেই এপিসোড দেখেননি তাদের জন্য আমি আবারও বলছি, সাজেস্ট করছি, এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন সেই ভিডিও, অবশ্যই দেখবেন। সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, আমি বলে দিয়েছি যে কোন কোন পয়েন্টগুলিকে, কোন কোন শর্তগুলিকে এই চুক্তির আন্ডারে নিয়ে আসা হয়েছে। কিন্তু তারপরেও আরও একটি হেডলাইন আমি বিবিসির দেখাচ্ছি আপনাদের, যেখানে তারা বলছে হোয়াটস ইন দ্য US ইরান এগ্রিমেন্ট। যখন সাইন হয়ে যায় এই চুক্তি, তারপর গিয়ে একটি বিশ্লেষণ বিবিসি করেছে, যেখানে বলা হচ্ছে যে এই এগ্রিমেন্টে আসলে কি আছে। 14টি পয়েন্ট অবশ্যই ওই এপিসোড আপনি দেখতে পেয়ে যাবেন। এবার আপনাদের সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ হাইলাইট পয়েন্ট আপনাদের জন্য আমি এই এপিসোডে তুলে ধরছি। প্রথমত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে, যার নাম বলা হচ্ছে মেমোরেন্ডাম, স্বাক্ষরিত হয়েছে, যা 60 দিনের সিজফায়ার এবং পরবর্তী পূর্ণ চুক্তির ভিত্তি। বোঝা গেল, এই এগ্রিমেন্ট আসলে কিন্তু কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির চুক্তিপত্র নয়। তাহলে এটি আগামী 60 দিনের জন্য কার্যকর থাকবে, আগামী 60 দিনের জন্য কার্যকর থাকবে এবং ওই 60 দিনে বাকি আলোচনা চালিয়ে যেতে হবে, এমনটাই রয়েছে এই এগ্রিমেন্টে। 2 নম্বরে আসছে হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেওয়া হবে। যদিও বলা হচ্ছে মাইন সাফ করে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হবে কোনো চার্জ ছাড়াই। মানে ইরান এতদিন যে তাদের টোল ট্যাক্স আদায় করার জন্য উঠে পড়ে লেগেছিল, সেটা তারা করতে পারবে না। এই চুক্তি অনুযায়ী কোনো রকম ফি ট্যাক্স ছাড়াই হরমুজ প্রণালীকে অবাধ জাহাজ যাতায়াতের জন্য খুলে দিতে হবে ইরানকে, এবং একই সঙ্গে তারা যে মাইন সেখানে পুঁতে রেখেছিল সেগুলিকেও তারা প্রত্যাহার করতে হবে, অপসারণ করতে হবে, ইরানকেই অপসারণ করতে হবে, এমনটাই রয়েছে এই চুক্তিতে। কিন্তু এটা কি এখন হয়ে গেছে বাস্তবে? মানে এই চুক্তি সাইনের পর কি হয়ে গেছে বিষয়টা? সেটাও আমরা প্রায় খতিয়ে দেখব। তারপর বলছে ইরান পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নে কমপক্ষে $300 বিলিয়ন আন্তর্জাতিক তহবিল গঠনের পরিকল্পনা। দেখুন, যেই চুক্তিতে বলা হচ্ছিল যে 300 বিলিয়ন মার্কিন ডলার সেটা ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র দেবে, এখন বিবিসি যে রিপোর্ট করেছে সেখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক তহবিল গঠনের পরিকল্পনা করা হয়েছে।
তার মানে কি পুরো টাকাটা মার্কিন যুক্তরাষ্ট্র দেবে না। বোঝা গেল? এবার আসছি, বলছে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে, সময়সূচি পরে নির্ধারণ হবে। বলছে কি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি শুরুতেই যেটা আপনাদের বললাম, যত রকম স্যাংশন রয়েছে ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত নিষেধাজ্ঞা তারা তুলে নেবে। এই চুক্তি অনুযায়ী সেই শর্ত মানতে বাধ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেখানে ব্র্যাকেটে আবার লেখা আছে সময়সূচি পরে নির্ধারণ, মানে এটাও আগামী 60 দিন আলোচনার বিষয়বস্তু হয়ে থাকবে। বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা ক্রয় করবে না, বিদ্যমান সমৃদ্ধ ইউরেনিয়াম আইএইএ তত্ত্বাবধানে ডাউন ব্লেড করা হবে। মানে যে আন্তর্জাতিক সংস্থা রয়েছে তারা তাদের যে বিদ্যমান সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেগুলোকে ডাউন ব্লেড করবে, আর এই মুহূর্ত থেকে ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি বা ক্রয় করার কোনো রকম ক্ষমতা তাদের কাছে থাকবে না এই চুক্তি অনুযায়ী। আচ্ছা, তারপর স্যাংশন রিলিফ পারফরমেন্স ভিত্তিক, মানে ইরানের কমপ্লেন্সের উপর নির্ভরশীল। দেখুন, বলছে যে স্যাংশনরা রিলিফ করবে সেটা কিন্তু ইরানের ওপরই নির্ভর করছে, মানে ইরানকে কিছু শর্ত দেওয়া হয়েছে, যদি ইরান সেই সমস্ত শর্ত মেনে চলতে পারে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে আমরা ভেবে দেখব ধাপে ধাপে কিভাবে ইরানের ওপর থেকে একটার পর একটা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া যায়। করবেই যে সেই কথা এখনো হয়নি। আচ্ছা, ইরানের ফ্রোজেন অ্যাসেট মুক্ত করা হবে, কিন্তু এরও প্রক্রিয়া পরবর্তী আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে, মানে ওই 60 দিন যে আলোচনা হবে তার বিষয়বস্তু হিসেবে থেকে যাবে এটাও ফ্রোজেন অ্যাসেট, মানে অবিলম্বে ইরান তাদের ফ্রোজেন অ্যাসেট ফিরে পাচ্ছে না। বুঝতে পারছেন? এবার লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করতে বলেছে, তবে ইসরায়েল এখনও অসন্তুষ্ট। ইসরায়েল বলেই দিয়েছে যে এই চুক্তি ইসরায়েলকে বেঁধে রাখার মতন চুক্তি নয়। যতক্ষণ হেজবুল্লাহ ইসরায়েলের ওপর বা ইসরায়েলি আইডিএফের ওপর সেনাকর্মীদের ওপর হামলা চালাবে ততক্ষণ কিন্তু লেবাননে, দক্ষিণ লেবাননে বিশেষ করে ইসরায়েল হামলা চালিয়ে যাবে। সেখানে তারা কোনো রকমভাবেই কোনো বিরতি দেবে না বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি জানিয়ে রেখেছেন। অন্যদিকে চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক রেজুলেশন দিয়ে অনুমোদিত হবে, কবে হবে ভগবান জানে। পাকিস্তান সহ আঞ্চলিক দেশগুলো মধ্যস্থতায় বড় ভূমিকা রেখেছে, আর এই চুক্তি সাইন হওয়া যাওয়ার পরপরই, যেটা একদম আব্রাহাম অ্যাকর্ডসের মোতাবেক, কাতার, সৌদি আরবিয়া, পাকিস্তান মূলত ইসরায়েলকে স্বীকৃতি তারা দিয়ে দিল একটি দেশ হিসেবে। আপনি মানুন চাই নাই মানুন, এটাই আজকের বাস্তব। বলছে ইরান ইউএস চুক্তির সমস্যাগুলো এবার কি কি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বলছে চুক্তিটি এখনো প্রাথমিক মৌ মাত্র, অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেমন নিউক্লিয়ার, স্যাংশন, ইউরেনিয়াম 60 দিনের আলোচনায় স্থগিত রাখা হয়েছে। মানে যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল ওই চুক্তির 14টি পয়েন্টে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই কিন্তু স্থগিত করে রাখা হয়েছে আগামী 60 দিনের জন্য। আমি যদিও গত এপিসোডেই আপনাদের বলেছিলাম যে এই 60 দিনটি কালাক্রমে বাড়তেও পারে, 70 হয়ে যেতে পারে, 80 হয়ে যেতে পারে, 90 হয়ে যেতে পারে, 100 হয়ে যেতে পারে, কত হয়ে যাবে, দিনটা কত বাড়তে থাকবে বর্ধিত হতে 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 সেটা এখন কেউ আন্দাজ করতে পারছে না। অন্যদিকে ইসরায়েল চুক্তিতে অসন্তুষ্ট এবং লেবাননে তার অভিযান চালিয়ে যেতে পারে, যা চুক্তি লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল বলছে তো এই চুক্তি ইসরায়েলকে বাঁধে না, ইসরায়েল তো লেবাননে হামলা চালিয়ে যেতে পারে, কিন্তু ইরান বলছে যদি লেবাননে ইসরায়েল হামলা চালিয়ে যায় তাহলে কিন্তু এই চুক্তি আসলে লঙ্ঘন করা হবে। বুঝতে পারছেন কোন জায়গায় একটা কনফ্লিক্ট হচ্ছে। নিউক্লিয়ার ইস্যুতে ভাষা অস্পষ্ট এবং দুর্বল। ইরান শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কোনো কঠোর নিয়ন্ত্রণ নেই। ইরান খালি বলেছে ঠিক আছে আমরা করব না, কিন্তু ইরান যে আদেও তারা কোনো রকম পারমাণবিক কর্মসূচি আর করছে না সেটা কে দেখবে? দেখুন, এতদিন ডোনাল্ড ট্রাম্প ওবামার যে চুক্তি সেই চুক্তির সমালোচনা করে এসেছিলেন, কিন্তু সেই ওবামার চুক্তি অনুযায়ীও ইরান কতটুকু তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে, কতটুকু তারা পরমাণু বিদেশ থেকে কিনছে বা সংগ্রহ করছে বা উৎপাদন করছে, যাই করুক তার একটা পরিমাণ ছিল এবং তদারকির জন্য আইএইএ ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নতুন শর্তে আইএইএর কোনো ভূমিকা আমরা দেখলাম না। শুধু একটা জায়গা দিয়ে দেখলাম, এই মুহূর্তে বিদ্যমান যে সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের কাছে রয়েছে সেইটা আইএইএ
ডাউনগ্রেড করবে, এমনটাই শুধু লেখা রয়েছে। অন্যদিকে দেখুন, বলছে পারফরমেন্স ভিত্তিক স্যাংশন রিলিফ, মানে ইরান কমপ্লায়েন্স না করলে সুবিধা পাবে না, যা ভবিষ্যতে বিতর্ক তৈরি করতে পারে। মানে বুঝতে পারছেন, ইরান যদি সব শর্ত মেনেও নেয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু, তাদের মনে হতে পারে যে ইরান তো মানছে না। ধরুন ইরান মেনে নিচ্ছে শর্ত, সমস্ত শর্ত ইরান মেনে নিচ্ছে, তারপরেও যদি ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ইরান তো শর্ত মানছে না, তার মন গড়া কথা তিনি যদি এবার বিশ্ববাসীর কাছে পেশ করেন যে ইরান তো শর্ত মানছে না, তাই ইরানের উপর থেকে আমরা স্যাংশনও তুলব না, তখন কিন্তু আগামী দিনে একটা বড়সড় বিতর্ক দানা বাঁধতে পারে এবং সেই বিতর্ক আবারও একটা বড়সড় যুদ্ধের শুরুয়াত হতে পারে। এটা আমি বলছি না, বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছে ইরানি হার্ডলাইনাররা চুক্তিকে আমেরিকান উপনিবেশ বলে সমালোচনা করছে। অনেক ইরানিরা ভাবছে ঠিক আছে, এই চুক্তি ঠিক আছে, মেনে নিলাম। আবার অনেক এরা এই যে আমি যে বললাম, যে পয়েন্টটা আমি তুলে ধরলাম, এই পয়েন্টটাও কিন্তু অনেকে প্রশ্ন তুলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প আজ কি বলে কাল কি বলে, আকাশ পাতাল তফাৎ। তিনি সকালবেলা এক কথা বলেন, বিকেলবেলা আরেক কথা বলেন, বলা যায় না দুদিন পরে তার মন চেঞ্জ হয়ে গেল, তখন কি হবে। বলছে ইরানি বিরোধী গোষ্ঠীদের জন্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ধারা নেতিবাচক। চূড়ান্ত চুক্তি এখনো অনিশ্চিত, অনেক কি ইস্যু এখনো অমীমাংসিত রয়েছে, আর ইসরায়েলের প্রতিক্রিয়া ও লেবানন সংকট চুক্তিকে ভেঙে দিতে পারে, এমনটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। দেখুন, এই চুক্তিতে ভার্চুয়ালি প্রথমবার সাইন করা হয়েছিল 14ই জুন, কিন্তু তারপর থেকেও ইসরায়েল লেবাননে হামলা এক ফোঁটাও থামায়নি এবং আজও অনবরত চলছে। ওই যে বেঞ্জামিন নেতানিয়াহু বলে দিয়েছেন যে এই চুক্তি আমাদের বাধে না, আমরা লেবাননে হামলা চালিয়ে যেতে পারি, তার কারণ হেজবুল্লাহ আমাদের উপর হামলা চালাচ্ছে। আরে হামলা চালাক চাই নাই চালাক, বেঞ্জামিন নেতানিয়াহু যদি এই কথা বলে গোটা বিশ্ববাসী বিশ্বাস করতে বাধ্য। যেমনটা আমি এই ক্ষেত্রে বললাম, উদাহরণটা তুলে ধরুন ইরান সমস্ত শর্ত মানছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মনে হচ্ছে ইরান তো মানছে না শর্ত, তাই আমি স্যাংশন তুলব না, তাই আমি ফ্রোজেন অ্যাসেট সেটাও ফেরত দেব না। তখন কি করবে ইরান? কিন্তু ইরান কি করবে সেটা পরের কথা। এই মুহূর্তে ইরানকে যে ধোঁকা দেওয়া হচ্ছে তার একটা জলজান্ত উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। আল জাজিরার এই রিপোর্টটি দেখুন, বলছে ইরান ওয়ার লাইফ, ইসরায়েল কন্টিনিউজ লেবানন অ্যাটাকস আফটার ইউএস অ্যান্ড ইরান সাইন ডিল। হয়ে গেছে, ডিল হয়ে গেছে, সাইন করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সাইন করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান, তিনি সাইন করে দিয়েছেন, কিন্তু তারপরেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই যে দেখুন, কিন্তু এতে আবার গোসা হয়েছে ট্রাম্পের। তিনি G7 মঞ্চে দাঁড়িয়েই ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে লম্বা চওড়া ভাষণে কথা শুনিয়েছেন এবং জনসমক্ষে, যেটা সবাই শুনতে পেরেছে গোটা বিশ্বে, সেটা লাইভ টেলিকাস্ট হয়েছে। সেই ভিডিও আপনাদের দেখাবো। তার আগে বলি আপনাদের, এনডিটিভি ওয়ার্ল্ড এই হেডলাইনটাও করেছে যে হাউ ট্রাম্পস ইরান ডিল ইজ ক্রিয়েটিং ট্রাবল ফর নেতানিয়াহু। মনে রাখতে হবে আপনাদের, সামনে কিন্তু যেমন মিড টার্ম ইলেকশন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, ঠিক তেমনই ইসরায়েলেও কিন্তু একটি নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনে জেতার জন্য নেতানিয়াহু এবং তার দল কিন্তু মরিয়া। এমত অবস্থা দাঁড়িয়ে তার অভ্যন্তরীণ রাজনীতি, দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বিশ্বের যে বিশ্ব রাজনীতি, সেই দুটো একসঙ্গে সামাল দিতে গিয়ে এখন বেশ বেকায়দায় বেঞ্জামিন নেতানিয়াহু। বলছে while Washington appears focused on reducing tensions and moving towards a settlement, Israeli Prime Minister Netanyahu has maintained that Israel's operations are far from over, which has created a growing gap between the two allies. যখন ডোনাল্ড ট্রাম্প এবং ওয়াশিংটন ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে, মরিয়া চেষ্টা করে যাচ্ছে, তখন নেতানিয়াহু কিন্তু দিব্য বলে যাচ্ছেন যে আমাদের অপারেশন এখনো শেষ হয়নি, লেবাননে আমাদের যে অপারেশন চলছে সেটা কিন্তু আগামী দিনেও চলবে। বুঝতে পারছেন? আর তার এই বক্তব্যের পরেই কিন্তু G7 মঞ্চে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন যে বি মোর রেসপন্সিবল, ট্রাম্প পাবলিকলি সাইডস নেতানিয়াহু ওভার লেবানন বম্বিংস, সেজ too many civilians have died. কি বলেছেন একবার শুনুন। It's been an amazing partnership, but he will say we're the big partner and he's the very small partner, and that's true. So happened, Israel would have been blown away, and in all fairness to Bibi Netanyahu, who happens to be a good man, gets a little excited sometimes.
But he happens to be a very good man. We've had an amazing partnership. He's been an amazing prime minister. We have a little dispute over Lebanon. I say, you can do a little softer touch, Bibi. You don't have to knock down a building every time somebody walks into it that's from Hezbollah. But so he came to the country and he begged Barack Hussein Obama, the president, not to do the JCPOA. He said it could be the end of Israel, and it would have been if I didn't come along. And Obama didn't listen to him. Bibi actually went to Congress and pleaded with them, and he got nowhere. And they had this horrible deal that was horrible for Israel, horrible for Israel. They've been a good partner. Again, I think they could do better with respect to Hezbollah. I'm not saying they shouldn't protect themselves. I'm saying when two drones are shot into the desert and drop harmlessly, you don't have to knock down buildings in Beirut. They could behave better. And frankly, they could do a better job. I love them as a partner. They were terrific. But they could do a much better job with Hezbollah. শুনলেন, দেখুন অনেক আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেন যে ডোনাল্ড ট্রাম্পের কথা তো ছেড়েই দিন, এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট ইসরায়েলের কথা মতো ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায়নি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওয়ান অ্যান্ড অনলি ম্যান প্রেসিডেন্ট যিনি বেঞ্জামিন নেতানিয়াহুর কথায় ইরান যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ফেঁসে গিয়েছেন, ভীষণভাবে ফেঁসে গিয়েছেন এবং ইরানের এই যুদ্ধ ফাঁদে পুরোপুরি জড়িয়ে পড়েছেন এবং সেখান থেকে নিজের মুক্তি খোঁজার জন্যই আজ উঠে পড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প যে কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়, এই ইন্দ্রজাল ছিঁড়ে কিভাবে একটা শান্তি মুক্ত পরিবেশে শ্বাস নেওয়া যায়, আগামী নির্বাচনের ভবিষ্যৎ নিশ্চিত করা যায়, সেই দিক নিয়ে এখন ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এটাই কি সবচেয়ে বড় কারণ? এটাই কি সবচেয়ে বড় কারণ? দেখুন, এর চেয়েও বড় কারণ রয়েছে। তাকে মিড টার্ম ইলেকশনে পুরোপুরি ডুবিয়ে ছেড়ে দিতে পারে একটি মাত্র কারণ, সেটি হলো জ্বালানির দাম হাইফাই। দেখুন, জ্বালানির দাম ওপর দিকে চড়ুক ছাই নাই চড়ুক, এই মুহূর্তে একটি বাস্তব কথা G7-এর মঞ্চে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি বলে দিয়েছেন এবং সেটাকে ধরে ইরানের প্রেস টিভি খবরও করে দিয়েছে। বলছে, ট্রাম্প অ্যাডমিটস ওয়ার্ল্ড হ্যাড জাস্ট 4 উইকস অফ অয়েল লেফট উইদাউট ইরান ডিল। যদি ইরানের এই ডিলকে আমি ছেড়ে দিই, ভাবুন হয়নি, কোনো রকম ডিল হয়নি ইরানের সঙ্গে, এখন যেরকম যুদ্ধ অবস্থা ছিল সেরকম যুদ্ধ অবস্থা আছে এবং চলছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ট্রাম্প বলছেন যে এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে যা তেল রয়েছে সেটা মাত্র 4 সপ্তাহ চলতে পারে, মানে বড় জোরে 1 মাস। আর সেই 1 মাসের পর গোটা বিশ্ব জ্বালানি নিঃস্ব হয়ে যেতে চলেছে। এটা আমার কথা নয়, ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে এই বক্তব্য পেশ করেছেন। বলছে, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ অ্যাকনলেজড দ্যাট গ্লোবাল অয়েল রিজার্ভস ওয়ার on the verge of exhaustion, a development that pressured Washington to accept Iran's terms for a framework agreement to end the war and reopen the Strait of Hormuz. বলছে, এখন যা অবস্থা, যা ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও স্বীকার করে নিচ্ছেন যে এই মুহূর্তে বিশ্বের কাছে মাত্র 4 সপ্তাহের তেল রয়েছে, তারপর বিশ্ব নিঃস্ব হতে চলেছে। এমন সময় দাঁড়িয়ে ইরানের দেওয়া যে কোনো ফ্রেমওয়ার্ক, যে কোনো এগ্রিমেন্ট ডোনাল্ড ট্রাম্প মেনে নিতে বাধ্য। তার কারণ তার সবার সামনে শিওরে নির্বাচন, সেটা সবসময় মাথায় রাখতে হবে। আর সেই কারণে দাঁড়িয়ে তিনি স্পিকিং অ্যাট দ্য G7 সামিট in France on Wednesday, Trump warned that without the deal with Iran, the world would have faced bad blame as oil reserves were set to run out in approximately 4 weeks. We ran out of reserves at about 4 weeks, he told reporters. You know, there are reserves all over the world and we would really run out and there will be a time when you would not be able to get it. The US president acknowledged that continued military strikes would have kept the state closed. তাই হরমুজ প্রণালী খোলাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। ইফ উই কিপ বম্বিং দোজ শিপস উডন্ট বি গোয়িং। তখন তিনি বলছেন, যদি আমরা কন্টিনিউ যুদ্ধ করে যাই তাহলে
একটা জাহাজও হরমুজ প্রণালী থেকে বেরোতে পারবে না, আর বিশ্বের কাছে জ্বালানি পৌঁছবে না। দাম বাড়া তো দূরের কথা, জ্বালানি গিয়ে পৌঁছবে না, আপনি পাবেনই না কিছু। তখন কি হবে? দেখুন, এটা কিন্তু একটা বড় সড়ো কারণ। আর এই কারণের জন্য এখন তড়িঘড়ি ইরানের সঙ্গে একটা চুক্তি অবশ্যই চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল বাধা হয়ে দাঁড়ালেও তাতে কোনো যায় আসে না। দরকার পড়লে বেঞ্জামিন নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্প আরও 4-5টা কথা শুনিয়ে দেবে। কিন্তু এই মুহূর্তে দরকার একটা চুক্তি, যে চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী খুলে যাবে, যে চুক্তি অনুযায়ী বিশ্বে তেলের চাহিদা মিটে যাবে, যে চুক্তি অনুযায়ী ক্রুড অয়েলের দাম কমে যাবে। এখন সেদিকেই লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কে বলতে পারে, যদি তার মন আবার চেঞ্জ হয়ে যায়, আগামী দিনে যদি আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়, তখন তিনি আবারও হয়তো ইরানের ওপর হামলা শুরু করে দেবেন। তার কারণ চুক্তি তো তাই বলছে। এই যে চুক্তি হয়েছে, সেই চুক্তি তো তাই বলছে যে কোনোটাই কিন্তু দীর্ঘস্থায়ী নয়। এই যে ফ্রোজেন অ্যাসেট যে তারা মুক্ত করবে, সেটাও কিন্তু শর্ত সাপেক্ষে। আচ্ছা, স্যাংশন যে ইরানের ওপর থেকে তুলে নেবে, সেটাও কিন্তু শর্ত সাপেক্ষে। আচ্ছা, ইরানকে যে ক্ষতিপূরণ $300 বিলিয়ন দেবে, সেটাও কিন্তু শর্ত সাপেক্ষে। শর্ত যদি ইরান না মানে, তাহলে কোনোটাই মিলবে না। আর কোনোটাই যদি না মেলে, তাহলে আগামী দিনে কি হতে পারে? দেখুন, বড় সড়ো ঘোল আবারও ইরানকে খাওয়াতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের সাগরেদ পাকিস্তান। জানি না আগামীটা কি হতে চলেছে। আমাদের অবশ্যই সেদিকে চোখ থাকবে, অবশ্যই সুইজারল্যান্ডের দিকে চোখ থাকবে। প্রথম দিন 19শে জুন আলোচনায় কি কি বিষয় উঠে আসে, সেদিকে অবশ্যই নজর থাকবে এবং সেটাও আপনাদের আমি আপডেট করব। আপাতত এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।